2025-এ দাঁড়িয়ে ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে আমাদের এখানে সবথেকে বড় সমস্যা ছিল রণবীর আলাহাবাদিয়া এবং সময় রায়না এবং এই ইন্ডিয়াস গট লেটেন্ট। আমাদের এখানে আর কোনো সমস্যা নেই। লিটারালি আমাদের এখানে কোনো কারাপশন নেই, কোনো দুর্নীতি নেই, কোনো ফ্রড নেই, কোনো স্ক্যাম নেই, কোনো ভুল স্টেটমেন্ট নেই, কোনো ভুল ভার্ডিক্ট নেই, কোনো ইনভেস্টিগেশনে জল ঘোলা নেই, কিচ্ছু নেই। আমাদের এখানে প্রত্যেকটা স্টেপে দুধের মতো সব কিছু পরিষ্কার এবং যে কোনো জায়গাতে এত অনেস্টি, প্রত্যেকে এরকমভাবে কাজ করছে, এরকমভাবে নিজের দায়িত্ব পালন করছে, সেটার প্রশংসা আপনি না করে পারবেনই না। আমি তো বুঝতেই পারছিলাম না আমরা কি জাপানে আছি। চারিপাশে সবাই এরকমভাবে বিষয়টার মধ্যে সেকেন্ডের মধ্যে নেমে কালপিটদের ধরে আনলো, যেরকমভাবে চ্যানেল বন্ধ হলো। সত্যি এটা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করার মতো। আমি শুরুতে একটা কথাই বলবো যে ইন্ডিয়াস গট লেটেন্ট নিয়ে আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি কখনো এই অডিয়েন্সটা নই। আমার সময় রায়নার কিছু জোকস যেগুলো সে বলেছে, আমি আগেও বলেছি, আমি সেগুলোতে হেসেছি, মজাও লেগেছে। বাট ইন্ডিয়াস গট লেটেন্ট কখনো আমি সেরকমভাবে ফলোও করিনি। এবং আমার ওই যে রণবীর আলাহাবাদিয়া, ওর ইন্টারভিউসগুলোই আমার পোষায় না। ও তো কখনো কমেডি ভিডিও করেনি এবং মোটিভেশনাল ভিডিও আমি কখনো সেরকম দেখিনি। বাট ওর যে পডকাস্ট ইন্টারভিউ তো আমি প্রচুর দেখি, বাট ওর যে ইন্টারভিউগুলো হয় সেগুলো আমার কখনো পছন্দ হয়নি। কিন্তু আপনারা এটাও প্যারালালি ভাবুন যে সে তো অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে। কার হাত থেকে সে অ্যাওয়ার্ড নিয়েছে? মানে দেখুন, সে নিশ্চয়ই সেই জায়গাটায় ছিল বলেই সে অ্যাওয়ার্ডটা পেয়েছে। কিন্তু যখন সে অ্যাওয়ার্ডটা পেয়েছে, যখন তাকে সেই সম্মানটা দেওয়া হয়েছে, তখন কিন্তু এই প্রশ্নটা ওঠেনি, ঠিক আছে, যে ও কেন অ্যাওয়ার্ডটা পেলো। তারা যে স্টেটমেন্টটা দিয়েছে ওই শোটা যেরকম, সেটা সত্যি ভীষণভাবে ক্রিটিসিজম ডিজার্ভ করে। সেটাকে নিয়ে মন্তব্য বাজে রকমভাবে করা হয়। আমার এখনও বক্তব্য, কীভাবে রণবীর আলাহাবাদিয়া ওই স্টেটমেন্টটা দিতে পারে, অপূর্বা বলে মেয়েটি যে স্টেটমেন্টটা দিয়েছে কী করে দিতে পারে। এবং ইন্ডিয়াস গট লেটেন্টে এরকম ধরনের স্টেটমেন্ট প্রচুর বার উঠে এসেছে। কিন্তু অনেকগুলো দিক আছে, আপনারা খুব ভালো করে একটু দেখবেন। সময় রায়না কিছু আগে একটা স্টেটমেন্ট দিয়েছিল, আমি এই বিষয়টা নিয়ে ঘাঁটতে দেখলাম, যেখানে সে বলেছিল যে আমাকে বহু ওটিটি প্ল্যাটফর্মস অ্যাপ্রোচ করছে ইন্ডিয়াস গট লেটেন্টটা তাদের ওখানে গিয়ে বানানোর জন্য। এবং সে করতে চায়নি, সে ইন্ডিপেন্ডেন্টভাবে করতে চেয়েছে। অন্য জায়গায় করলে টাকারও একটা বড় অঙ্ক রয়েছে, সাবস্ক্রিপশনের জন্য অনেক বাধা বিপত্তি রয়েছে, যে কারণে সে করতে চায়নি। বিষয়টা হচ্ছে এই যে চারিপাশে এই খবরটা নিয়ে এত বুস্ট আপ হচ্ছে, মিডিয়া রিপোর্টাররা বসে যাচ্ছে আলোচনা করতে, চারিপাশে লোকে যারা জানতো না কে সময় রায়না, প্রত্যেকে এটা নিয়ে আলোচনা করতে আসছে, দেখাচ্ছে আমরা কতটা স্ট্রিক্ট। খুব ভালো কথা। কিন্তু আপনারা দেখবেন যেটা হবে, আজ থেকে কয়েক মাস পর এই যে সময় রায়না স্টেটমেন্ট দিয়েছে যে ইন্ডিয়াস গট লেটেন্ট বন্ধ করে দিল সে, আপনারা দেখবেন এরকমই একটা শো আসবে কোনো এক ওটিটি প্ল্যাটফর্মে, ঠিক আছে, এরকমই কোনো একটা শো আসবে ওটিটি প্ল্যাটফর্মে, সেখানে কিছু চেঞ্জেস করা হবে। এবং এটা পুরোটাই হচ্ছে আমাদের চোখটাকে একটা ঘুরিয়ে দেওয়া এবং একটা গোল সার্কেল বিশাল বড় করে তৈরি হবে কয়েকদিন পর, যে কারা আলটিমেটলি এটা করালো, ঠিক আছে। মানে শুধুমাত্র এর পিছনে যে মানুষ রেগে গেছে তাই জন্য প্রশাসন এত অ্যাক্টিভ, এটা না, এর পিছনে একটা বিজনেসও রয়েছে। যে এই ছেলেগুলো, এরা সেই সময় পপুলারিটিটা পেয়ে গেছিলো, ইন্ডিয়াস গট লেটেন্টের একটা অডিয়েন্সও ছিল, সেই অডিয়েন্সটাকে কখনো রিজেক্ট করা যাবে না, সেই অডিয়েন্সটাকে এরকম একটা শো দিতে হবে। আমরা ব্যবসাটার জন্য এই সময় একটু বিষয়টাকে আটকাই, এটাকে পারলে একদম বন্ধ করে দিই, যাতে ইউটিউবে এরকম কোনো শো না থাকে। আমরা প্রত্যেককে ওয়ার্ন করে দিই এরকম কিছু করা যাবে না, তোমরা ইন্ডিপেন্ডেন্টভাবে কোনো কিছুই করতে পারবে না। এবং তোমাদের কাছে যদি তুমি সাকসেসফুল হও, তোমার কাছে একটাই অপশান, সেটা হচ্ছে এরকম ওটিটি প্ল্যাটফর্ম। কারণ তুমি যদি এরকম পরবর্তী ঝামেলার মধ্যে পড়ো, তোমার হয়ে কে লড়বে? কোন অ্যাডভোকেট তোমার জন্য আসবে? তুমি কি করে এতবার করে কোর্টের সামনে দাঁড়াবে? তোমার এগেইনস্টে পুরো স্টেট রয়েছে, বস আমরা সামলে নেব, তুমি আমাদের কাছে এসো, এই শোটা আমাদের এখানে বানাও। তখন আপনারা দেখবেন ইন্ডিয়াস গট লেটেন্টের নামে অন্য কিছু, কিন্তু কোনো ওটিটি প্ল্যাটফর্মে। তো এই যে বিষয়টাকে এরকমভাবে বন্ধ করার পিছনে সবাই লেগে পড়লো, এটা শুধুমাত্র কিন্তু সবার ভেতরে খুব জাগ্রত হয়েছে যে না, এরকম ধরনের স্টেটমেন্ট এটা খুব ক্ষতি করেছে, এটাও কিন্তু নয় শুধুমাত্র, এর পিছনে কিন্তু একটা বিজনেসও রয়েছে। এবং এর পিছনে আমার তো মনে হয় যে কিছু বড় বড় বিজনেস পার্সনও রয়েছে। আমি এটা আমার অ্যাজাম্পশন বলছি, এমনটা হতে পারে বলছি। তার কারণ আমাদের এখানে কি এমন জায়গা যেখানে কোনো কারাপশন নেই, কোনো দুর্নীতি নেই, যেখানে সাধারণ মানুষ খুব শান্তিতে রয়েছে, কোনো ক্রাইম হচ্ছে না, ক্রাইম রেট একদম শূন্যতে ধূলিসাৎ হয়ে গেছে, কোনো কিছু হলে তার ঝট করে ফ্যাসলা হচ্ছে না? তো
আমাদের এখানে ছত্তিশগড়ে একটা ভার্ডিক্ট আসছে কয়েকদিন আগে, যেখানে বলা হচ্ছে ম্যারিটাল রেপ ওটাতে কোনো সমস্যা নেই, ওটা অন্যায় নয়। মানে দুজনের যদি বিয়ে হয়ে থাকে, সেখানে যদি হাজব্যান্ডের এগেনস্টে অ্যালিগেশন এসেছিল, সে যদি নিজের ওয়াইফকে জোর করে থাকে, জোর করে যদি সেক্স করে থাকে, সেটাতে কোনো অন্যায় নেই। যাকে যদি ফোর্স করে থাকে সেটাতে কোনো অন্যায় নেই, এটা একটা ভার্ডিক্ট। এটা নিয়ে কেউ সরব হলো না। মুকেশ চন্দ্রকার, এই যে আজকে নিউজ রিপোর্টাররা যারা হামলে পড়েছে বিষয়টার মধ্যে, মুকেশ চন্দ্রকার কে জানেন? তিনি একজন রিপোর্টার। তার মৃত্যুর 1 মাস পর এটা নিয়ে একটু ইনভেস্টিগেশন হয়েছে, এটা নিয়ে একটু কথাবার্তা হয়েছে। কোনো নিউজ চ্যানেলে এটা দেখাচ্ছিল না খবরটা। তাকে সেফটি ট্যাঙ্কে মেরে ফেলে রাখা হয়েছিল, তার যে হৃৎপিণ্ড, হার্টটা, সেটা উপড়ে নেওয়া হয়েছিল। তার কারণ কি? সে একটা স্ক্যাম ধরেছিল, সেটার পিছনে পড়ে গেছিল। আমাদের এখানে সামায়া রায়না, রণবীর আলাহাবাদিয়া তারা যে স্টেটমেন্ট দিয়েছে, সেটা খুব জঘন্য স্টেটমেন্ট। আমি সেই শোটার অডিয়েন্স নই, আমার পোষায় না। লোককে ক্রিটিসিজম করেছে, লোকে সেটা নিয়ে কথা বলেছে, কিন্তু যখন এরকম ধরনের ভিডিও আসছে যে আশিস চঞ্চলানি, সামায়া রায়না, এদের একটা করে কাঠামো বানানো হয়েছে, জুতোর মালা পরানো হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, লাথি মারছে লোকে, তখন রিপোর্টার জিজ্ঞাসা করছে এর কিসে আপনার সমস্যা হয়েছে? তখন তারা বলছে এরা দেশকে ছোট করেছে। বলছে কি বলেছে? যে এরা বিয়ে করেছে। মানে সেই লোকগুলো জানেই না আলটিমেটলি বিষয়টা কি, কিন্তু এরা বেরিয়ে পড়েছে। তাহলে এদের বেরোতে কে বলেছে? এরা কেন বেরিয়েছে? কার পক্ষ থেকে বেরিয়েছে? কি এদের উদ্দেশ্য? এগুলো কিন্তু আমরা জানি না, আমরা খালি হাউচাউটাই দেখছি। দেখছেন রোজ মহাকুম্ভে যাওয়ার জন্য মানুষের এরকম ভিড়, এরকমভাবে মানুষ আহত হচ্ছে, রিজার্ভেশন থাকা সত্ত্বেও মানুষ কীরকমভাবে যাচ্ছে। লোকে যাওয়া তো কমায়নি, ট্রেনে লোকে উপচে পড়ছে, ট্রেন ধরতে গিয়ে পড়ে যাচ্ছে, ট্রেনের মধ্যে ভাঙচুর হচ্ছে, কাচ ভেঙে দেওয়া হচ্ছে, মহিলাদের হাত কেটে যাচ্ছে, কান্নাকাটি করছে, বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম ঘটনা। এগুলো আমাদের এখানে এক্সিস্ট করে না। যদি এক্সিস্ট করতো, আমাদের এখানে সামায়া রায়না, রণবীর আলাহাবাদিয়ার জন্য মানে পরের দিনই স্টেপ নেওয়া হচ্ছে। এই ঘটনাগুলোর জন্য আপনার কি মনে হয় স্টেপ নেওয়া হতো না? হতো না স্টেপ নেওয়া যদি এক্সিস্ট করতো? এরকম কোনো কিছু এখানে এক্সিস্টই করছে না। সাধারণ মানুষের মধ্যে ম্যাক্সিমাম যারা আজকে মনে করছে যে হ্যাঁ পুলিশকে সবার ঠিক হয়েছে, মিনিস্টারদের স্টেটমেন্ট দেওয়া ঠিক হয়েছে, তাদেরকে নিয়ে এরকম জিনিসপত্র করা উচিত, রাস্তায় বের করে মুখে কালি লেপে দেওয়া উচিত, এরকমভাবে যে চ্যানেল ডিলিট করানো হয়েছে এটা একদম ঠিক হয়েছে, সাধারণ মানুষের মধ্যে কতজন নিজের ডিউটিটা নিজে ঠিক মতো করে? রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলে ছুটে যাবে, এটাতে একটা বিশাল বড় না প্রশ্ন আছে। আমি আপনাদেরকে কয়েক মাস আগের একদম আমার চোখের সামনে ঘটা একটা ঘটনা বলছি। আমি কোনোদিনই ঘটনাটা কোথাও বলিনি। এটা হচ্ছে যে আমি আর আমার বন্ধু, যাকে রাজা বলি, রাজা, আমরা লেট নাইট একটা শো দেখে দুজন মিলে স্কুটি করে ফিরছিলাম বাঘাযতীন হাসপাতাল, তার ঠিক ওই গলিটা দিয়ে আমরা আসছিলাম। একটা লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, আমাদের চোখের সামনেই হয়। আর রিক্সার সাথে লোকটা বাইক, মানে ওখানে হেডলাইট ছিল না, লোকটা পড়ে যায়, হেডলাইট ছিল না রাস্তার মধ্যে, ভাবুন। অ্যাক্সিডেন্ট হয়, লোকটার মুখ থেকে, কান থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোয়। মানে মিনিটের মধ্যে 50 থেকে 60 জন লোক চারিপাশে চলে আসে। দূরে একটা অ্যাম্বুলেন্স ছিল, আমি এবং রাজা ওখানে থাকে, আমি যাই অ্যাম্বুলেন্সটার কাছে। সেই অ্যাম্বুলেন্সের লোক, অ্যাম্বুলেন্স বলছে না যাবো না, আমাদের এখন বাড়ি ফেরার সময়, আমরা এখন যাবো না। তো আমি বললাম প্লিজ চলো, সামনেই তো, মানে 200 মিটারের মধ্যে বাঘাযতীন হাসপাতাল, চলো। তারা রাজি নয়। তখন আমি আমার পকেট থেকে যা টাকা ছিল, রাজার যা টাকা ছিল, তাকে 300-400 টাকা দিলাম এবং সে তার গাড়িতে ওই লোকটাকে তুললো। আমার যে বন্ধুটা রাজা, সে আমার বাইকটা নিয়ে রয়েছে, স্কুটিটা চালাচ্ছে এবং আমি ওই অ্যাম্বুলেন্সের মধ্যে। তখন অ্যাম্বুলেন্সের লোকটা বললো আপনারা এত লোক আছেন, ও শুধু একা রয়েছে, সঙ্গে আর 1 বা 2 জন আসুন। খালি এই কথাটা বললো, বিশ্বাস করবেন না, ওই ভিড়টা যে যার মানে কাজে চলে গেল, যারা রাস্তা দাঁড়িয়ে ছিল, যাদের এতক্ষণ চিন্তা ছিল, ডান দিক বা দিক কাটিয়ে সব চলে গেল। আলাম কাউকে যেতে হবে না, তুমি চলো। তারপর লোকটাকে আমরা হাসপাতালে নিয়ে যাই এবং হাসপাতালে যখন যাই, মানে এরকম আমাদের এখানে সবাই দায়িত্ববান, এরকমভাবে কাজ করছে। লোকটা পড়ে রয়েছে, তার চিকিৎসা কখন শুরু হওয়া উচিত তৎক্ষণাৎ, কিন্তু শুরু হচ্ছে না, সে পড়ে রয়েছে। আমার নিজের রক্ত বা এরকম ধরনের জিনিস দেখলে একটু সমস্যা হয়, মানে সিনেমায় না, বাস্তব জীবনে। তারা আমাকে বলছে জ্যাকেটটা খুলে দাও ওনার, ঠিক আছে, কারণ যিনি বলছেন তারও বোধহয় সমস্যা হয় আমার মতো। তারপর তো আরও 1-2 ঘন্টা পর তার ফ্যামিলি আসে, ততক্ষণ লোকটা ওরকমভাবেই থাকে। তারপর তারা আমার সাথে কথাবার্তা বলে না আর কি। তো আমি নিজের চোখে এরকম বহু ইনসিডেন্ট দেখেছি যে মানুষ, সাধারণ মানুষ কতটা দায়িত্ববান, সাধারণ মানুষ কতটা এগিয়ে আসে মানুষের ক্ষতি হলে, এটা আমি দেখেছি। আজকে রণবীর যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা ভীষণভাবে অখাদ্য,
কী করে এরকম ধরনের আলোচনা কমেডি হতে পারে, এটা একটা বিশাল বড় করে প্রশ্ন। যারা এরকম ধরনের জিনিসপত্র বলছে তাদের ভাবা উচিত যে আমি কি বলছি, কোনটা ডার্ক হিউমার বলছি। এটা মানে ক্রিটিসিজম হতে পারে, কিন্তু তার জন্য আজকে চারিপাশে যা যা জিনিসপত্র হচ্ছে সেগুলোতে কেউ অ্যাক্টিভ নয়। প্রশাসন, সেখানে পুলিশ, কেউ অ্যাক্টিভ নয়। সেই জিনিসপত্রগুলো নিয়ে ইনভেস্টিগেশন কোথায় হচ্ছে, এরকম ক্রাইম হয়ে যাচ্ছে, এরকম ধরনের স্টেটমেন্ট আরও অনেকে দিচ্ছে, সেগুলোর সময়, সেগুলোর বেলা আমাদের এখানে কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না, সেগুলোর পর্যালোচনা হচ্ছে না, সেগুলো নিয়ে সঠিক বয়ান আসছে না, সেগুলোর ডেটের পর ডেট চলে যাচ্ছে, পরিবারের লোক বসে রয়েছে, রাস্তায় মানুষ নেমে যাচ্ছে, তারপরেও সেগুলোর কোনো বিচার নেই। কিন্তু রণবীর আলাবাদিয়া সেটা নিয়ে কি বললো, মিডিয়া হাউসে 10 জন বসে পড়ছে। সেটা নিয়ে কোন মিনিস্টার কী স্টেটমেন্ট দিল, এটা নিয়ে সবাই বসে যাচ্ছে। কিন্তু যখন এই রণবীর আলাবাদিয়াই অ্যাওয়ার্ড পাচ্ছে, সে কি করেছিল, এর আগে কি করেছিল, পডকাস্ট, সে কি করেছিল, পপুলার লোকদের এনে জিজ্ঞাসা করেছিল পেলোগে কেয়া, পপুলার লোকদেরকে এনে জিজ্ঞাসা করেছিল আপকা ইনার ইসকা মতলবে আপ ডগি হো, এটা বলেছিল সে। তখন তাকে অ্যাওয়ার্ড দেওয়ার সময় প্রশ্ন তো ওঠেনি যে কেন ওই অ্যাওয়ার্ডটা পেলো, ও কি ডিজার্ভিং? আরও তো অনেক ট্যালেন্টেড, অনেক বড় বড় ক্রিয়েটার ছিল, তখন কিন্তু এই প্রশ্নগুলো আসেনি। আমার কথা হচ্ছে ইনস্টাগ্রামে এই যে অনলি ফ্যান্স, সেখানে যেরকম ধরনের কন্টেন্ট আসে সেটা যে উদ্দেশ্যতে বানানো, তাহলে সেটা কি? আমাদের এখানে এদিকে পর্ন ব্যান, ঠিক আছে, তাহলে অনলি ফ্যান্স ইনস্টাগ্রামে এটা কি? দুদিন আগে ইমতিয়াজ আলী, মনোজ বাজপেয়ী একটা স্টেটমেন্ট দিয়েছিল এই ঘটনাটা নিয়ে, যে হ্যাঁ তারা যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা খুব ভুল, সেটা ক্রিটিসিজম ডিজার্ভ করে, খুব বাজে জিনিস হয়েছে, এটা খুব বাজে জিনিস হয়েছে। কিন্তু সেটাকে নিয়ে এত সিরিয়াস হয়ে গিয়ে এত কিছু করা, মানে এটা তাদের কথার উদ্দেশ্য এটাই ছিল যে এটা ঠিক নয়। এবং সত্যি আমাদের এখানে আরও অনেক জিনিসপত্র আছে যেগুলো সমস্যা থাকার কথা, কিন্তু সেখানে মানে সেগুলোকে জাস্ট অ্যাড্রেস তো করা কখনো হয়ই না। এবং যেভাবে এটার বেলা অ্যাড্রেস করা হলো, আমি খুব অবাক। এবং আমি বললামই এর পিছনে কিছু বিজনেস মডেলও রয়েছে, ঠিক আছে, যেখানে এই ইন্ডিয়াস গট লেটেন্ট এরকম কিছু শো আপনারা দেখতে পেতে পারেন কোনো এক OTT প্ল্যাটফর্মে, ঠিক আছে। এবং তখন আপনারা দেখবেন আচ্ছা, তো এই যে বন্ধ করা হলো, এই যে এত সমস্যা হলো, এখন সমস্যা হচ্ছে না, দেখবেন। তো এই ছিল আজকের এই ভিডিও, এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।